রুবিনাসেন প্রিন্স আপনার মন্তব্য শুনতে চাই। আমরা এখানে অভিযুক্তের পক্ষের যিনি আইনজীবী তিনি বলেছেন যে যার বিরুদ্ধে অভিযোগ প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ার আলম তিনি নির্দোষ, এবং আসামি সারোয়ার আলম তিনি এখানে বলেন বিচারককে উদ্দেশ্য করে যে আমি এ ধরনের কাজ করিনি, আমি কিছুই করিনি। তদন্ত কর্মকর্তাকে বারবার বলেছি, আমি তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে চেয়েছি। চাকরির শেষ বয়সে এসে আমি সব কাজ কেন করব? আমি স্বেচ্ছায় আমার মোবাইল ল্যাপটপ তদন্ত কর্মকর্তাকে দিয়ে সহযোগিতা করেছি। আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হয়নি, খারাপ কাজ করতে পারি না, কখনো করব না। আমি 100% নিজেকে নির্দোষ দাবি করছি। এর আগে আমরা শুনেছিলাম যে ফরেনসিক এক্সাম শেষ হয়নি। এই অবস্থা আপনার কাছে কি মনে হয় যে তিনি বলছেন, অভিযুক্ত তিনি বলছেন যে আমি কেন এসব করে নিজের পেনশন নষ্ট করব? না, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি নিয়ে কথা তুললেন এবং সর্বশেষ যেটা জানালেন আমিও আসার আগে দেখলাম। আমার কাছে জিনিসটাকে আমি একটু অন্যভাবে দেখার পক্ষে, কারণ দুইজনে বিষয়ে দীর্ঘ কথা বলেছেন। দেখুন, আমি যে সময় এই আলোচনাগুলো হচ্ছে আমি ঢাকায় বাইরে ছিলাম। দীর্ঘ 5 দিন পরেই অ্যাকচুয়ালি আমি এখানে এলাম, এবং যেহেতু কাজের মধ্যে ছিলাম অত হয়তো দেখতে পারিনি, ক্যাম্পেইনের পয়েন্টটা বলছি, কিন্তু এটা আলোচিত ছিল। কিন্তু আমি যতটুকু আমার অবজারভেশন, আমি মানুষের দিক থেকে বলছি, এই ঘটনাটা আলোচনা করার মানুষ এটাকে গুরুত্ব ওই অর্থে দেয়নি, মনে করেছে যে এটা জাস্ট একটা বানানো ঘটনা, কেউ বিশ্বাস করে নাই। তার প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা নীলুফার চৌধুরী মনি একটু বলার চেষ্টা করলেন, কারণ উনি আল জাজিরার সাক্ষাৎকার এবং পরবর্তীতে ওনাদের সেক্রেটারিও যেটা দিয়েছে, সেই সব মিলিয়ে বা ওনাদের অন্যান্য অনেক প্রতিনিধিরা বিভিন্ন সময় যে বক্তব্য নারীদের উদ্দেশ্য করে যেটা বলেছেন, আর তারা যাদের সাথে খুব ক্লোজ তারা জানে তাদের অ্যাটিটিউডটা কি। সুতরাং এইটাকে ধরে নিচ্ছে যে এটাই তো ওদের আসল কথা। কৌশলগত কারণে এইবারের এই গণ অভ্যুত্থানের পরে তারা নানা কৌশল নিয়েছিল, কিন্তু সেই কৌশলের মধ্যে আসলে তাদের যে ভাবনা সেটাই প্রকাশিত হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে মানুষ এইভাবেই জিনিসটা দেখছে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর বিষয়টা যে ভদ্রলোকের কথা বললেন, আমরা তো এটা জানি না, চিনিও না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ একজন উপদেষ্টাই তো বলেছিলেন যে এই সমস্ত জায়গাগুলোতে প্রধানত হয় আওয়ামী লীগ বা জামাতের লোকজন আছে, কিন্তু যতটুকু খোঁজ খবর পাওয়া যায় তাতে এই ভদ্রলোককে বিএনপি বলে কোনো ট্রিট করার কোনো সুযোগ আছে বলে অন্ততপক্ষে আমি খোঁজ খবর নিয়ে যা দেখলাম, এরকম কেউ অন্ততপক্ষে আমাকে বলেনি। এবং তিনি তো, আমি ওই কথাটাকে গুরুত্ব দিতে চাই, তিনি কি কোন মতাদর্শ সেটা আমার জরুরি না, যে তিনি যখন বলেন যে ওনার ল্যাপটপ থেকে শুরু করে সবটা দিয়ে আমি সহায়তা করতে চাই, এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি যতটুকু বুঝি, অত হয়তো আমরা এক্সপার্ট না, তা সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ঘটনাকে বাইপাস করে অন্যদিকে নেওয়ার এটা চেষ্টা হচ্ছে কিনা। আমার তৃতীয় মন্তব্য হচ্ছে যে দেখেন, আমি এই যে আবার একটু কথা বলতে হচ্ছে, এটার সাথে আমি রিলেট বলেই মনে করছি যে নির্বাচনটা সামনে, এই নির্বাচনের বিষয়ে মানুষের শঙ্কা দূর হয়নি। মানুষ কিন্তু একটা অজানা আতঙ্কে আছে, অজানা আতঙ্ক। আমি খুব দায়িত্ব নিয়ে বলে আমি এটা ওইখানে বক্তৃতা করেছি, এবং সেটা পত্রিকাও যতটুকু এসেছে, আমাদের দূর থেকে যতটুকু আমাদের আসে, এই অজানা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে অজানা আতঙ্কটা রেখে আমরা কিভাবে ভালো নির্বাচনের জায়গায় যেতে পারবো, ওই আলোচনাটাকে বাইপাস করার জন্য আমাদের হয়তো অনেকগুলো ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে, যাতে করে আমরা এই দিকের মধ্যে বক থাকি। তখন ওই যে অজানা আতঙ্ক, বাস্তবে অজানা ম্যানিপুলেশন, অন্য কোনোটার প্রচেষ্টা যারা করার তারা করে যাবে, আমরা ওইটার মধ্যে নজর দিতে পারবো না। সেই জন্য এই ধরনের আমার ধারণা শেখ হাসিনার সময়ও দেখেছি। হ্যাঁ, ঠিক, কারেক্ট, যে এইটা এইরকম আরো অনেক ইস্যু আসবে, দেখবেন যে আমরা এইটার মধ্যে আছি। কারণ আমরা তো এই মুহূর্তে জরুরি কাজ হচ্ছে 12 তারিখে কিভাবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে, যত ধরনের সংকটগুলো আছে কিভাবে দূর করে যাবো, ওইটাকে সুনির্দিষ্ট করতে পারি কিনা। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের যে জিনিস আসছে আরো কিছু আসতে পারে, সুতরাং সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। লাস্ট মন্তব্যের বিষয় হচ্ছে, আমি মনে করি যে খুব দ্রুততার সাথে নির্বাচন কমিশনকে অবশ্যই সরকারের সহায়তা নিয়ে দ্রুততার সাথে জিনিসটাকে পরিষ্কার করে ফেলতে হবে।